হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এইচডি ফর ইংলিশ চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে। ইংরেজি গ্রামারের আজকের ক্লাসে আমরা শিখব ক্লজ। আজকের এই ভিডিওতে আমরা শিখে নেব ক্লজ কাকে বলে, ক্লজ কত প্রকার, ক্লজ কি কি, প্রত্যেক প্রকার ক্লজকে আমরা কিভাবে চিনতে পারবো এবং ক্লজের ভিত্তিতে সেন্টেন্সকে কত ভাগে ভাগ করা যায় সবকিছুই আমরা আজকের ভিডিওতে শিখব। সরকারি চাকরির পরীক্ষায় এবং বিভিন্ন বোর্ড এক্সামেও কিন্তু ক্লজ এখন প্রত্যেক বছরই আসে, যেখানে একটি বাক্য দিয়ে দেওয়া হয়, দিয়ে বলা হয় যে এর ক্লজগুলিকে আইডেন্টিফাই করতে, অথবা কোনো একটি বাক্যকে অথবা কোনো একটি বাক্যাংশকে আন্ডারলাইন করে দিয়ে বলা হয় যে এটি কোন ক্লজ সেটি বলতে। তো এই সমস্ত প্রশ্ন কিভাবে খুব সহজে উত্তর করা যায় সেটা জানতে গেলে কিন্তু আমাদের আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আলোচনা শুরুতেই আমরা জেনে নেব ক্লজ কাকে বলে। ছোটবেলা থেকে ক্লজ নিয়ে আমাদেরকে এত ভয় দেখানো হয়েছে এবং আমরা এত ভয় পেয়েছি যে ক্লজটিকে আমরা কখনো সঠিকভাবে শিখে উঠতে পারিনি। তাই সরকারি চাকরির পরীক্ষার জন্য যখন আমরা প্রস্তুতি নিই বা একেবারে বোর্ড এক্সামের আগে আগে আমাদের কাছে ক্লজ একটি মাথা ব্যথার কারণ হয়ে যায়। কিন্তু পড়াশোনা শিখতে গিয়ে ভয় ভীতির কোনো জায়গা নেই। পড়াশোনা শিখতে হবে আনন্দে, পড়াশোনা শিখতে হবে খুব সহজ করে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো ক্লজ কত সহজে শেখা যায় এবং ক্লজ চ্যাপ্টারটি আসলে ভীষণ সোজা। ক্লজ শব্দটির বাংলা অর্থ হচ্ছে বাক্যাংশ, যাকে ভেঙে দিলে আমরা পাচ্ছি বাক্য প্লাস অংশ, অর্থাৎ ক্লজ হচ্ছে বাক্যের একটি অংশ। এখন ক্লজ বাক্যের ঠিক কোন অংশ এইটুকু বুঝতে পারার উপরেই রয়েছে ক্লজের সঠিক অর্থ নির্ধারণ। তো ক্লজ বাক্যের ঠিক কোন অংশ? আচ্ছা, একটা পদার্থকে যদি আমরা ভাঙতে থাকি, ভাঙতে 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 একেবারে ক্ষুদ্রতম কণায় যখন এসে আমরা পৌঁছাবো, সেই কণাটিকে কি বলা হয়? সেই কণাটিকে বলা হয় অণু, অর্থাৎ যার ভেতরে পদার্থের সমস্ত রকম গুণাবলী বর্তমান আছে, যার পরে সেটিকে আর ভাঙা যায় না। যেমন এক অণু জল, তাহলে এক অণু জল যদি আমরা লিখি তাহলে আমাদেরকে লিখতে হবে H2O। এখন H2O একে আর ভাঙা যায় না, কারণ এই এক অণু জলে রয়েছে দুটো হাইড্রোজেন পরমাণু আর একটি অক্সিজেন পরমাণু। একে যদি আমি ভেঙে ফেলি তাহলে সেটি হয়ে যাবে এই রকম H প্লাস আর OH মাইনাস, এতে ভেঙে যাবে। এখন H প্লাস আর OH মাইনাসে ভেঙে গেলে তাকে কি আর আমরা জল বলতে পারবো? না, তাকে জল বলতে পারবো না। আমাদের ক্লজ ব্যাপারটিও ঠিক সেই রকম। ক্লজ হচ্ছে বাক্যের একেবারে ক্ষুদ্রতম অংশ, যার ভেতরে বাক্যের সমস্ত বৈশিষ্ট্যই বর্তমান। তাহলে বাক্যের সমস্ত বৈশিষ্ট্যই বর্তমান বলতে আমরা কি বোঝাচ্ছি? একটি বাক্যে আসলে কি কি থাকলে তবে তাকে বাক্য বলা যায় সেটাও কিন্তু আমাদের জানতে হবে। একটি বাক্যের দুটি অপরিহার্য অংশ আছে, একটি হচ্ছে তার সাবজেক্ট আর একটি হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট কি না, বাক্যে যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয় সে হচ্ছে সাবজেক্ট, আর প্রেডিকেট সাবজেক্টকে উদ্দেশ্য করে বাক্যে যা কিছু বলা হয় সেটাই হচ্ছে প্রেডিকেট। যেমন এই বাক্যটি তোমরা সবাই লক্ষ্য করো, হি রাইটস এ লেটার। তাহলে হি রাইটস এ লেটার, এই বাক্যে হি হচ্ছে সাবজেক্ট, তার কারণ হি কে উদ্দেশ্য করে এখানে বলা হয়েছে। আর হি কে উদ্দেশ্য করে কি বলা হয়েছে? হি কে উদ্দেশ্য করে বলা হয়েছে রাইটস এ লেটার, অর্থাৎ হি কি করছে? হি একটি চিঠি লেখে। এখন চিঠি লেখে, তাহলে রাইটস এ লেটার এটা হচ্ছে প্রেডিকেট। তাহলে হি হচ্ছে সাবজেক্ট আর রাইটস এ লেটার হচ্ছে প্রেডিকেট। এখন প্রেডিকেটের মধ্যে আবার সবথেকে ইম্পর্টেন্ট অংশ হচ্ছে তার ফাইনাইট ভার্ব। এই ফাইনাইট ভার্ব অর্থাৎ রাইটস। কোন বাক্যে সাবজেক্ট নাও থাকতে পারে কিন্তু প্রেডিকেট থাকতেই হবে। যেমন ইম্পারেটিভ সেন্টেন্স, গো দেয়ার, কাম হিয়ার, এখানে কোনো সাবজেক্ট নেই, সাবজেক্ট ইউ সেটা উহ্য আছে, কিন্তু প্রেডিকেট গো দেয়ার এই পুরোটাই হচ্ছে প্রেডিকেট। তাহলে প্রেডিকেট কিন্তু থাকতেই হবে। আবার প্রেডিকেটের মধ্যেও যদি কিছু না থাকে তাহলে একটি ফাইনাইট ভার্ব কিন্তু সেখানে থাকতে হবে। তো এই যে বাক্যটি হি রাইটস এ লেটার, এই বাক্যে আমরা দেখতে পেলাম একটি সাবজেক্ট এবং একটি প্রেডিকেট আছে, অর্থাৎ একটি বাক্য হওয়ার সমস্ত গুণাবলী এখানে আছে। আমাদের ক্লজও হচ্ছে বাক্যের সেই ক্ষুদ্রতম অংশ যাতে একটি সাবজেক্ট এবং একটি প্রেডিকেট থাকবে। তাহলে ক্লজের সংজ্ঞা দিতে গিয়ে আমরা কি বলছি? ক্লজের সংজ্ঞা দিতে গিয়ে আমরা বলছি a clause is that part of a sentence which has a subject and a predicate of its own। অর্থাৎ ক্লজ হচ্ছে বাক্যের সেই অংশ যাতে একটি সাবজেক্ট এবং একটি প্রেডিকেট থাকবে।
এই পর্যন্ত খুব ভালো করে মনে গেঁথে নিতে হবে। তাহলে একটি বাক্যে কতগুলো ক্লজ থাকতে পারে? একটি বাক্যে একটি ক্লজ থাকতে পারে, একাধিক ক্লজ থাকতে পারে, এবং একাধিক ক্লজ যখন থাকবে তখনই মূল সমস্যাটা তৈরি হয় আমাদের কাছে। তো আমরা প্রথমে দেখে নিই যে একটি বাক্যে একটি ক্লজ কি করে থাকছে। যেমন হি রাইটস এ লেটার, এই বাক্যে একটি মাত্র বাক্য, এখানে একটি সাবজেক্ট আছে, একটি প্রেডিকেট আছে, তো এখানে হচ্ছে একটি ক্লজ আছে। তাহলে একটা বাক্যে কতগুলো ক্লজ আছে সেটাকে আমরা কি করে বুঝতে পারবো? সেই বাক্যের প্রেডিকেট গুণে। এখন প্রেডিকেটের অপরিহার্য অংশ কি? সেই বাক্যের ফাইনাইট ভার্ব হচ্ছে প্রেডিকেটের অপরিহার্য অংশ। তাহলে একটা বাক্যে ঠিক ততগুলোই ক্লজ হবে যতগুলো তাতে ফাইনাইট ভার্ব আছে, অর্থাৎ একটা বাক্যের ক্লজের সংখ্যা ইজ ইকুয়াল টু তার মধ্যে থাকা ফাইনাইট ভার্বের সংখ্যা। তাহলে খুব সহজেই আমরা বুঝে যাব যে একটা বাক্যে কতগুলো ক্লজ আছে। যেমন এই বাক্যটি দেখি, আই নো দ্যাট হি ইজ অনেস্ট, আমি জানি যে সে সৎ। এই বাক্যে কতগুলো ক্লজ আছে সেটা জানতে গেলে তাহলে প্রথমে আমাদের কি করতে হবে? প্রথমেই আমাদেরকে এর মধ্যে থাকা ফাইনাইট ভার্বকে খুঁজে বের করতে হবে। তো ফাইনাইট ভার্বের ভিতরে কি কি আছে আমরা একটু আন্ডারলাইন করি। প্রথম ফাইনাইট ভার্ব আমাদের চোখে পড়ছে নো, জানা, এবং তারপরের ফাইনাইট ভার্ব রয়েছে ইজ। তাহলে আমরা আর কোনো ফাইনাইট ভার্ব এখানে দেখতে পাচ্ছি না। যেহেতু এখানে আর কোনো ফাইনাইট ভার্ব দেখতে পাচ্ছি না, তাহলে আমরা শিওর হয়ে গেলাম যে এই বাক্যে দুটো ফাইনাইট ভার্ব আছে, মানে দুটো ক্লজ আছে। প্রশ্ন হচ্ছে যে এই বাক্যে তো দুটো ক্লজ আছে আমরা বুঝতে পারছি, তার কারণ দুটো ফাইনাইট ভার্ব আছে, কিন্তু ঠিক কোন কোন অংশটুকুই ক্লজ, কোন ক্লজটা ঠিক কোন অংশ জুড়ে আছে সেটাকে আমরা কি করে বুঝবো? তো আমরা বাক্যটাকে পড়ি, আই নো দ্যাট হি ইজ অনেস্ট। আমাদেরকে মনে রাখতে হবে যে ক্লজ ব্রেকিং হবে সবসময় এই যে কানেকটিভটা, এই কানেকটিভের আগে থেকে। এই কানেকটিভটি একটি ভাইটাল পার্ট, অর্থাৎ দ্যাট, এই যে কানেকটিভ থাকবে, কানেকটিভ প্লাস পরের অংশ একটা ক্লজ। তাহলে দ্যাট হি ইজ অনেস্ট এটা একটা ক্লজ, আর আই নো এটি আরেকটি ক্লজ। আমরা এখান থেকে ডিভিশন করে দিলাম যে এখানে আই নো একটি ক্লজ এবং দ্যাট হি ইজ অনেস্ট আরেকটি ক্লজ। এখান থেকেই আমাদের আরেকটু আলোচনাকে এগিয়ে নিয়ে যাওয়ার সময় হয়েছে। তবে তার আগে আরেকবার একটু রিক্যাপ করে নিই। ক্লজ কাকে বলে? ক্লজ হচ্ছে বাক্যের সেই ক্ষুদ্রতম অংশ যার ভেতরে একটি সাবজেক্ট এবং একটি প্রেডিকেট আছে। একটি বাক্যে কতগুলো ক্লজ আছে কি করে বুঝবো? একটি বাক্যে ঠিক ততগুলোই ক্লজ আছে যতগুলো ফাইনাইট ভার্ব সেই বাক্যের ভেতরে আছে। একটি বাক্যে কতগুলো ক্লজ থাকতে পারে? একটি বাক্যে একটি ক্লজও থাকতে পারে, আবার একাধিক ক্লজও থাকতে পারে। তাহলে আলোচনাকে এগিয়ে নিয়ে যাই। ক্লজ কাকে বলে এটুকু আমরা বুঝে গেছি, ক্লজের মূল ধারণাটাও আমরা বুঝে গেছি। এবার আমাদের জানতে হবে যে ক্লজ কত প্রকার। তো সেটা জানার জন্য আমরা এই বাক্যটিকেই বেছে নিলাম যে আই নো দ্যাট হি ইজ অনেস্ট। এখন আই নো দ্যাট হি ইজ অনেস্ট এই বাক্যে দুখানা ক্লজ আছে আমরা বুঝে গেছি। একটি ক্লজ হচ্ছে আই নো, আর আরেকটি ক্লজ হচ্ছে দ্যাট হি ইজ অনেস্ট। তাহলে আই নো যদি একটি ক্লজ হয় এবং দ্যাট হি ইজ অনেস্ট আরেকটি ক্লজ হয়, এই দুটো ক্লজ কি দেখতে আসলে একই রকম? এখানেই আমাদের চোখ আমাদেরকে চিনিয়ে দিচ্ছে যে এই দুটো ক্লজ কিন্তু দেখতে একই রকম নয়। তার কারণ একটি অংশে কানেকটিভ আছে আর একটি অংশে কানেকটিভ নেই। যে অংশে কানেকটিভ আছে সেটার যা অর্থ হবে, আর যে অংশে কানেকটিভ নেই সেটার যা অর্থ হবে, তার ভেতরে একটু ফারাক আছে, একটু তারতম্য আছে। আর মনে রাখতে হবে একটি ক্লজ নেচারে কি রকম সেটা নির্ভর করে সম্পূর্ণ তার অর্থের উপরে, অর্থাৎ সে অর্থ প্রকাশ করতে পারছে নাকি অর্থ প্রকাশ করতে পারছে না, সে স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারছে নাকি স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারছে না, অর্থ প্রকাশের জন্য অন্য কারোর উপরে নির্ভরশীল। তো সেটা আমরা এবার একটু দেখে নিই। আই নো, এই আই নো এটাকে যদি আমি মনে করি যে এর পরের অংশটুকু আর নেই, তাহলে শুধু আমি ধরে নিলাম যে এই বাক্যটি এখানে শেষ। আই নো, আই নো মানে কি? আই নো মানে হচ্ছে আমি জানি, আমি জানি, আই নো। বাক্যের অর্থ এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে, অর্থাৎ বাক্যের এই অংশটি, এই যে আই নো, এই আই নো অংশটি অর্থ প্রকাশের জন্য কারোর উপরে নির্ভরশীল নয়। আই নো সম্পূর্ণ নিজের অর্থ নিজেই প্রকাশ করে দিতে পারছে, সে স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারছে। তাহলে আই নো হচ্ছে একটি স্বাধীন ক্লজ, একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। যেমন একটি স্কুলে যিনি হেড থাকেন বা একটি কলেজে যিনি হেড থাকেন তাকে আমরা কি বলি? তাকে বলি প্রিন্সিপাল, অর্থাৎ যার আদেশে সেই সংস্থাটি পুরোপুরি চলে, যিনি কারোর আদেশের অপেক্ষা করেন না, কারোর আদেশের উপরে নির্ভরশীল নয়, তার কাজের জন্য কাউকে কৈফিয়ত দিতে হয় না,
ঠিক তেমনি আমাদের এই আই নো এ হচ্ছে এখানে স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট, মেইন বা প্রিন্সিপাল। তাহলে এই যে ক্লজ, এই ক্লজটিকে আমরা বলবো মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আমরা লিখছি মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। অর্থাৎ অর্থ প্রকাশের জন্য এ কারোর ওপরে নির্ভরশীল নয়। আই নো, আমি জানি, এটুকু বলে দিলাম, মিটে গেল। কিন্তু দ্যাট হি ইজ অনেস্ট, এই দ্যাট হি ইজ অনেস্ট এর বাংলা অর্থ যদি আমরা করি তাহলে দাঁড়াচ্ছে যে সে হয় সৎ। যে সে হয় সৎ, ব্যাপারটা ঠিক কিরকম হলো? যে কেন? এই যে অর্থ আসলে কি? এই জের অর্থটা কি দাঁড়ালো? যে কোথা থেকে আসলো? এই প্রশ্নগুলো আমাদের মাথায় ঘুরপাক খাচ্ছে যে দ্যাট হি ইজ অনেস্ট, এখানে হি ইজ অনেস্ট যদি শুধু থাকতো তাহলে আমাদের কোনো সমস্যা ছিল না, কিন্তু দ্যাট হি ইজ অনেস্ট এটা বললাম মানে একটি সমস্যা আমাদের এসে গেল অর্থ বোঝার ক্ষেত্রে। তাহলে এই দ্যাটের অর্থ আমি কোথা থেকে পাচ্ছি? দ্যাটের অর্থ আমি পাচ্ছি এই আই নো অংশ থেকে। অর্থাৎ এই যে ক্লজটি আমার, এই ক্লজটি দ্যাট ইজ অনেস্ট, এই ক্লজটি অর্থ প্রকাশের জন্য নির্ভরশীল এই অংশের উপরে। অর্থাৎ এই অংশটি অর্থ প্রকাশ করার জন্য মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজের উপরে নির্ভরশীল। তাই এই দ্যাট হি ইজ অনেস্ট হয়ে গেল এই বাক্যে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এর নাম কি? এর নাম হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, DEPENDENT, ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। তো আমরা দু রকম ক্লজ পেলাম, একটি হচ্ছে মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ যেটি অর্থ প্রকাশের জন্য কারোর উপরে নির্ভর করে না, যেমন আই নো, এই আই নো অংশটি কারোর উপরে নির্ভর করছে না। আর পেলাম কি? ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ যেটা অর্থ প্রকাশের জন্য মেইন ক্লজের উপরে নির্ভরশীল। এই পর্যন্ত আমার কোনো অসুবিধা নেই। একটা কলেজে প্রিন্সিপাল যেমন একজনই হয়, ঠিক তেমনি যে বাক্যে মেইন ক্লজ এবং ডিপেন্ডেন্ট ক্লজ দুটো ক্লজই বর্তমান, সেই বাক্যে মেইন ক্লজ কিন্তু একটি হয়, ডিপেন্ডেন্ট ক্লজ এক বা একাধিক হতে পারে, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু সমস্যা আছে, ডিপেন্ডেন্ট ক্লজ কি বাক্যে সবসময় একই রকম ভাবে ব্যবহৃত হয়? সে কি বাক্যে সবসময় একই অর্থ প্রকাশ করে? না, ডিপেন্ডেন্ট ক্লজ বাক্যে একাধিক উপায়ে ব্যবহৃত হতে পারে, অর্থাৎ তার প্রয়োগ বাক্যে একাধিক রকম হতে পারে। তো সেটা নিয়ে আমরা এবার একটু আলোচনা করব এবং সেটার উপরেই নির্ভর করছে যে ডিপেন্ডেন্ট ক্লজ কত প্রকার। তো আমরা প্রথম বাক্যটিকেই দেখি। প্রথম বাক্যটি ছিল আই নো দ্যাট হি ইজ অনেস্ট, আমি জানি যে সে হয় সৎ। এখন আই নো, মেইন ক্লজের দিকে আমরা প্রথমে দেখি। মেইন ক্লজে আই এটি হচ্ছে সাবজেক্ট, নো এটি হচ্ছে ভার্ব, কিন্তু মেইন ক্লজে কোনো অবজেক্ট নেই। তাহলে আই নো, আমি জানি। এখন এই জানা কাজটির অবজেক্টটা কি, অর্থাৎ আমি কি জানি, সেটার উত্তর কি আমার ডিপেন্ডেন্ট ক্লজ দিচ্ছে? হ্যাঁ, সেটার উত্তর আমার ডিপেন্ডেন্ট ক্লজ দিচ্ছে। আই নো দ্যাট হি ইজ অনেস্ট, অর্থাৎ আই নো দ্যাট, এই দ্যাট এর অর্থ ক্লিয়ার করছে হি ইজ অনেস্ট। তাহলে আমার জানার অবজেক্ট কি? আমার জানার অবজেক্ট হচ্ছে হি ইজ অনেস্ট। তাহলে এই যে দ্যাট হি ইজ অনেস্ট, এই টোটাল ক্লজটা, অর্থাৎ এই যে এটা হচ্ছে মেইন ক্লজ আর এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। এখন এই ডিপেন্ডেন্ট ক্লজ কি করছে? সে মেইন ক্লজের অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে। খুব ভালো কথা, যদি অবজেক্ট হিসাবেই ব্যবহৃত হয় তাহলে অবজেক্ট হিসাবে বাক্যে কে ব্যবহৃত হতে পারে? আবার ধরুন এই বাক্যটিকে আমরা যদি এরকম লিখতাম, দ্যাট হি ইজ অনেস্ট ইজ নোন টু মি, তাহলে কিন্তু এই অংশটা, এটা যদিও হতো তখন সাবঅর্ডিনেট ক্লজ, কিন্তু এটি এই বাক্যের সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হতো, এই নো ভার্বের সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হতো। তাহলে দ্যাট হি ইজ অনেস্ট ইজ নোন টু মি অথবা আই নো দ্যাট হি ইজ অনেস্ট, এখানে দ্যাট হি ইজ অনেস্ট আইদার সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হচ্ছে আর অবজেক্ট হিসাবে ব্যবহৃত হচ্ছে। এখন সাবজেক্ট বা অবজেক্ট হিসাবে কে ব্যবহৃত হতে পারে একটি বাক্যে? অবশ্যই একটি বাক্যে নাউন সাবজেক্ট বা অবজেক্ট হিসাবে ব্যবহৃত হতে পারে, বা নাউনের অবর্তমানে প্রোনাউন হতে পারে, অর্থাৎ বিষয়টা নাউন সংক্রান্ত। তাহলে বাক্যের সাবজেক্ট
আর অবজেক্ট হিসাবে যে ব্যবহৃত হতে পারে সে আসলে কে, সে হচ্ছে নাউন। তাহলে এই ক্লজটি এই বাক্যে নাউনের মতো আচরণ করেছে, এবং যেহেতু এই ডিপেন্ডেন্ট ক্লজ বা এই সাবঅর্ডিনেট ক্লজ এই বাক্যে নাউনের মতো আচরণ করেছে, তাই একে বলা হবে নাউন ক্লজ বা নমিনাল ক্লজ। তাহলে সাবঅর্ডিনেট ক্লজকে আমরা কয় ভাগে ভাগ করতে পারছি, ক ভাগে ভাগ করতে পারছি সেটি পরে জানাচ্ছি। প্রথম যে ভাগটি পেলাম সেটি হচ্ছে নাউন ক্লজ বা নমিনাল ক্লজ। আমরা লিখি নাউন ক্লজ অথবা নমিনাল ক্লজ। তাহলে নাউন ক্লজ কি? নাউন ক্লজ হচ্ছে বাক্যে নাউনের মতো ব্যবহৃত হবে। এখন পরীক্ষার সময় কিরকম প্রশ্ন আসে, পরীক্ষার সময় একটি সাবঅর্ডিনেট ক্লজকে এরকম আন্ডারলাইন করে দেওয়া হলো, আন্ডারলাইন করে দিয়ে বলা হলো যে এটি কোন ক্লজ সেটিকে আইডেন্টিফাই করো। প্রথমে এটাও বলা হতে পারে যে এর মেইন ক্লজ এবং ডিপেন্ডেন্ট ক্লজকে আইডেন্টিফাই করো, এবং ডিপেন্ডেন্ট ক্লজটি কোন ধরনের ক্লজ সেটিকে বলো। তো প্রথমে আমরা তো আইডেন্টিফাই করেই ফেলেছি যে কানেক্টিভ প্লাস পরবর্তী অংশ সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, আর সেটা ছাড়া বাদ দিয়ে যেটা আছে সেটা হচ্ছে মেইন ক্লজ। এখন ডিপেন্ডেন্ট ক্লজটি কি রকমের ক্লজ সেটা আমরা কি করে বুঝবো? এখানে কিন্তু ছাত্রছাত্রীরা ব্যাপক গোলাবে, কারণ আমি যে আলোচনাটা করছি এখানে সহজে আমি প্রথমেই নাউন ক্লজ ধরে নিয়েছি, এরপরে আরেকটা ক্লজ ধরে নেবো, ইত্যাদি ইত্যাদি এরকম করব। কিন্তু পরীক্ষার সময় তো বুঝতে হবে। তাহলে বোঝার জন্য অনেকে এরকম বলে থাকে কে কি কাকে এইসব ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করবে, প্রশ্ন করে যে উত্তর পাবে সেই উত্তরই হবে তোমার উত্তর। এই চক্করে মোটে ঢোকা যাবে না, বুদ্ধি খাটাতে হবে এবং লজিক্যালি এগোতে হবে। আমরা প্রথমেই জেনেছি যে বাক্যে নাউন হিসাবে বসতে পারে সাবজেক্ট বা অবজেক্ট। তাহলে আমাদের প্রথমে দেখে নিতে হবে যে এই যে অংশটি আছে মেইন ক্লজ, মেইন ক্লজের ফাইনাইট ভার্বের সাবজেক্ট অবজেক্ট আছে কিনা। যদি সাবজেক্ট বা অবজেক্টের কোনো একটা অ্যাবসেন্ট থাকে তাহলে আমরা শিওর হচ্ছি যে এবার যে ডিপেন্ডেন্ট ক্লজটি আমরা পেতে চলেছি সেটি হতেও পারে নাউন ক্লজ। এবার কি করে বুঝবো সেটি হতে পারে নাউন ক্লজ? আমি দেখে নেব আমার ভার্বটি যে কাজটি করছে সেই কাজের অবজেক্ট বা সাবজেক্ট আমার ডিপেন্ডেন্ট ক্লজ কিনা। যদি হয় তাহলে সেটা হচ্ছে নাউন ক্লজ বা নমিনাল ক্লজ। এই পর্যন্ত ক্লিয়ার। এবার পরের বাক্যটি দেখি। আই নো দ্য বয় হু ইজ অনেস্ট। আই নো দ্য বয় হু ইজ অনেস্ট। তো আমাদের প্রথম কাজ কি? আমার মেইন ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজকে আইডেন্টিফাই করা। তো আমরা জানি যে কানেক্টিভ প্লাস তার পরের অংশ হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ আর তার আগের অংশ হচ্ছে মেইন ক্লজ। তো আমরা কানেক্টিভকে প্রথমে খুঁজে পেয়েছি হু, এই হু প্লাস এর পরবর্তী অংশ। তাহলে হু ইজ অনেস্ট এটা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ক্লজ, আর আই নো দ্য বয় এটা হচ্ছে আমার মেইন ক্লজ। এই পর্যন্ত কোনো সমস্যা নেই। এখন মেইন ক্লজ পেয়ে গেলাম, ডিপেন্ডেন্ট ক্লজ পেয়ে গেলাম। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে ডিপেন্ডেন্ট ক্লজ এটি কি ধরনের ক্লজ? এটা কি নাউন ক্লজ? এটা কি নমিনাল ক্লজ? কি করে বুঝবো? বলেছিলাম যে মেইন ক্লজের ভার্বকে দেখো তার সাবজেক্ট এবং অবজেক্ট দুটো আছে কিনা। তো আই নো দ্য বয়, আমি ছেলেটিকে চিনি। কোন ছেলেটিকে চিনি? যে হচ্ছে সৎ। তো মেইন ক্লজের আই নো দ্য বয়, এই আমি ছেলেটিকে চিনি, এই নো ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট দুটোই কি আছে? হ্যাঁ, দুটোই আছে। কি কি? সাবজেক্ট হচ্ছে আই, অবজেক্ট হচ্ছে দ্য বয়। তাহলে সাবজেক্ট যদি আই হয় আর অবজেক্ট যদি দ্য বয় হয় তাহলে তুমি চোখ বন্ধ করে বলে দিতে পারো যে এটি আর যাই হোক এটি নমিনাল ক্লজ নয়, এটি নমিনাল ক্লজ নয়। তাহলে এটি কি ক্লজ? চলো মাথা খাটাই। এটি হচ্ছে, দেখো, আই নো দ্য বয়, আমি ছেলেটিকে জানি, আমি ছেলেটিকে চিনি। কোন ছেলেটিকে? হু ইজ অনেস্ট। এই ডিপেন্ডেন্ট ক্লজটি হু ইজ অনেস্ট এ আসলে এই ছেলেটির একটি দোষ বা গুণকে বোঝাচ্ছে, অর্থাৎ ছেলেটিকে কোয়ালিফাই করছে। ছেলেটি আসলে কি? দ্য বয় কি? নাউন। এখন বাক্যে নাউনকে যে কোয়ালিফাই করে সে আসলে কি? নাউনের হয়ে যে অ্যাড দেয় সে আসলে কি? সে আসলে অ্যাডজেক্টিভ। তাহলে এই হু ইজ অনেস্ট, এই হু ইজ অনেস্ট অংশটি অর্থাৎ ডিপেন্ডেন্ট ক্লজটি বাক্যে মেইন ক্লজের সাবজেক্ট বা অবজেক্টকে কোয়ালিফাই করছে। এখানে অবজেক্টকে কোয়ালিফাই করছে, হতেই পারতো যে এ সাবজেক্টকেও কোয়ালিফাই করছে। এরকম বাক্য আমাদের কাছে আছে যে আই হু ইজ দ্য হেডমাস্টার অফ দিস ইনস্টিটিউশন নো দ্য বয় হু ইজ অনেস্ট। তাহলে এই যে হু ইজ দ্য হেডমাস্টার অফ দিস ইনস্টিটিউশন এই কথাটা কিন্তু আই কে কোয়ালিফাই করতো, তাহলে সেটাও হতো এর একটি অ্যাডজেক্টিভ। তাহলে এই যে ডিপেন্ডেন্ট ক্লজটি হু ইজ অনেস্ট এ আসলে এই বাক্যে কিসের মতো আচরণ করছে? এ আসলে এই বাক্যে অ্যাডজেক্টিভের মতো আচরণ করছে। তাহলে এ করেছিল নাউনের মতো, এ করেছে অ্যাডজেক্টিভের মতো। তাই
এই যে অংশটি হু ইজ অনেস্ট, এ আসলে কিরকম ক্লজ? এ আসলে অ্যাডজেক্টিভ ক্লজ। তো অ্যাডজেক্টিভ ক্লজ যেহেতু মেইন ক্লজের সাবজেক্ট বা অবজেক্টের রিলেশনে কিছু বলছে, তাই এর আরেক নাম কিন্তু রিলেটিভ ক্লজ। তাহলে আমরা লিখি এটি আসলে কি ক্লজ? এটি আসলে অ্যাডজেক্টিভ ক্লজ অথবা রিলেটিভ ক্লজ। তো আমরা দু রকম ক্লজ পেয়ে গেলাম। এবার 3 নম্বর বাক্যটাকে দেখি। আই নো দ্য বয় বিকজ উই আর ফ্রেন্ডস। আই নো দ্য বয় বিকজ উই আর ফ্রেন্ডস। তো প্রথম কাজ আমাদের হচ্ছে মেইন ক্লজ এবং ডিপেন্ডেন্ট ক্লজকে আইডেন্টিফাই করা। তো কানেক্টিভ আমরা পেয়ে গেছি বিকজ, বিকজ প্লাস তার পরবর্তী অংশ এটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ, এবং বিকজ প্লাস তার পরবর্তী অংশ এটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ, এবং আই নো দ্য বয় অর্থাৎ তার আগের অংশ এটা হচ্ছে আমাদের মেইন ক্লজ। এই পর্যন্ত কোনো সমস্যা নেই। এখন এই ডিপেন্ডেন্ট ক্লজটি আসলে কি ক্লজ? এই ডিপেন্ডেন্ট ক্লজটি কি ক্লজ বলেছি? টেকনিক খাটাও। টেকনিক খাটাতে গেলে কি করতে হবে না, এই যে মেইন ক্লজ তার সাবজেক্ট এবং অবজেক্ট দুটো আছে কিনা দেখতে হবে। হ্যাঁ, সাবজেক্ট এবং অবজেক্ট দুটোই আছে। তাহলে কি আমরা চোখ বন্ধ করে বলে দেবো যে এটি হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ? না, সেটা বলা যাবে না। তার কারণ এই যে বিকজ উই আর ফ্রেন্ডস, এই বিকজ উই আর ফ্রেন্ডস অংশটা কি বয় সম্পর্কে বললো না আই সম্পর্কে বললো? বয় সম্পর্কেও বলেনি, আই সম্পর্কেও বলেনি। তাহলে এদের হয়ে যখন অ্যাড দেয়নি, তাহলে অকারণে একে অ্যাডজেক্টিভ ক্লজ বলার কোনো কারণ নেই। এটি কি ক্লজ ভাবি? এ আসলে তাহলে কার হয়ে অ্যাড দিল? বিকজ উই আর ফ্রেন্ডস, আমি ছেলেটিকে জানি তার কারণ আমি ছেলেটিকে চিনি, তার কারণ আমরা বন্ধু। এ আমার চেনা কাজটাকে কোয়ালিফাই করছে, অর্থাৎ আমি কি করে চিনলাম, আমি কেন চিনলাম, কিভাবে চিনলাম, সেটাকে কোয়ালিফাই করছে আমার এই অংশটি। যেহেতু এ ভার্বের হয়ে অ্যাড দিচ্ছে, তাই একে আমরা বলবো অ্যাডভার্ব, কারণ এ নো ভার্বটাকে কোয়ালিফাই করছে। একে কি বলবো? একে অ্যাডভার্ব বলবো, অর্থাৎ এ এই বাক্যে অ্যাডভার্বের মতো আচরণ করছে। আর যেহেতু এ এই বাক্যে অ্যাডভার্বের মতো আচরণ করছে, তাই এটি হচ্ছে আমাদের আরেকটি বিশেষ টাইপের ক্লজ, যার নাম হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। তো আমরা 3 রকম ক্লজ পেয়ে গেলাম সাবঅর্ডিনেট ক্লজ। একটি হচ্ছে নাউন ক্লজ বা নমিনাল ক্লজ, একটি হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ, আর একটি হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। তো আমি আবার তোমাদেরকে বলে দিচ্ছি কিভাবে এদেরকে আইডেন্টিফাই করবে। প্রথম কাজ হচ্ছে বাক্যের মেইন ক্লজ এবং ডিপেন্ডেন্ট ক্লজকে খুঁজে বের করো। মেইন ক্লজ এবং ডিপেন্ডেন্ট ক্লজ খুঁজে বের করার পরে আমাদেরকে দেখতে হবে যে মেইন ক্লজে সাবজেক্ট ভার্ব অবজেক্ট তিনটেই আছে কিনা। যদি মেইন ক্লজের সাবজেক্ট বা অবজেক্ট এর কোনোটা অ্যাবসেন্ট থাকে, তাহলে তুমি খানিকটা নিশ্চিত হতে পারো যে তোমার ডিপেন্ডেন্ট ক্লজ নমিনাল ক্লজ বা নাউন ক্লজ হলেও হতে পারে। কিভাবে বুঝবে? যদি মেইন ক্লজের যে ভার্ব আছে ফাইনাইট ভার্ব, তার সাবজেক্ট বা অবজেক্ট হিসাবে ডিপেন্ডেন্ট ক্লজটি ব্যবহৃত হয়, অর্থাৎ বাক্যে নাউনের মতো আচরণ করে, তাহলে এটা হবে নমিনাল ক্লজ। যদি মেইন ক্লজের যে ভার্ব আছে সেই ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট দুটোই থাকে, তাহলে আমাদের বিচার্য বিষয় হচ্ছে যে ডিপেন্ডেন্ট ক্লজটি কি এই সাবজেক্ট বা অবজেক্ট কাউকে কোয়ালিফাই করেছে। যদি কোয়ালিফাই করে তাহলে সেটি অ্যাডজেক্টিভ ক্লজ, যদি কোয়ালিফাই না করে তাহলে আমাদের দেখতে হবে যে এ আসলে কাকে কোয়ালিফাই করলো। এ যদি তখন দেখি যে আমরা এই ভার্বকে কোয়ালিফাই করেছি, অর্থাৎ ভার্বটি কোথায় হয়েছে, কখন হয়েছে, কিভাবে হয়েছে, কেন হয়েছে, কতটা হয়েছে, কতবার হয়েছে ইত্যাদি যদি বোঝায়, অর্থাৎ যত রকমের অ্যাডভার্ব হয় সেই পারপাস গুলোকে যদি এই ডিপেন্ডেন্ট ক্লজ সার্ভ করে, তাহলে এটাকে আমরা বলবো অ্যাডভার্বিয়াল ক্লজ। তো সাবঅর্ডিনেট ক্লজের আমাদের এই তিনটে অংশই হয়, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ। সহজ তো নাকি? এবার আমরা আলোচনা করব এই বাক্যটিকে নিয়ে। আই নো দ্য ফ্যাক্ট বাট আই ডোন্ট সে ইট। এখানে দুটো ক্লজ আমরা আইডেন্টিফাই করলাম, আই নো দ্য ফ্যাক্ট এবং আই ডোন্ট সে ইট। এখন আই নো দ্য ফ্যাক্ট, আমি জানি, বাট আই ডোন্ট সে ইট, কিন্তু আমি বলবো না। এখন এই আমার জানা এবং আমার না বলা এই দুটো কাজই কেউ কারোর উপরে নির্ভরশীল নয়। এখানে দুটো ক্লজই অংশগ্রহণ করেছে এই বাক্যের অর্থ প্রকাশ করতে, কিন্তু এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে ইগোর সমস্যা, অর্থাৎ দুটো ক্লজই বলছে হাম কিসি সে কম নেহি। কেন? তার কারণ হচ্ছে আই নো দ্য ফ্যাক্ট, এ এই বাক্যে যতটা গুরুত্ব নিয়ে অংশগ্রহণ করেছে, আই ডোন্ট সে ইট এও ঠিক ততটাই গুরুত্ব নিয়ে অংশগ্রহণ করেছে। এবং এই যে বাট, এই বাটটি দুটো ক্লজকে যুক্ত করে রাখলেও এই বাট কিন্তু কোনোভাবেই
এদের অর্থকে প্রভাবিত করছে না? এখানে বাটের বদলে অ্যান্ড হলেও অর্থটা অলমোস্ট একই হতো। অর্থাৎ আমি জানি এবং আমি বলবো না, এই দুটো ক্লজই এখানে মেইন ক্লজ, এবং দুটো ক্লজই মেইন ক্লজ, দুটো ক্লজই একটি বাক্যে একটি পার্টনারশিপ বিজনেসের মতো অংশগ্রহণ করেছে, তাই এরা হচ্ছে পরস্পর কোঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ সহযোগী ক্লজ। অর্থ প্রকাশের জন্য এও এর উপরে নির্ভরশীল নয়, আবার এও এর উপরে নির্ভরশীল নয়, দুজনেই স্বাধীনভাবে অর্থ প্রকাশ করেছে এবং একই বাক্যে সহাবস্থান করছে, শান্তিপূর্ণ সহাবস্থান করছে, তাই এরা হচ্ছে পরস্পর কোঅর্ডিনেট ক্লজ। তাহলে আমরা পেয়ে গেলাম ক্লজ তিন প্রকার: মেইন ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজ। মেইন ক্লজ অর্থ প্রকাশের জন্য কারোর উপরে নির্ভরশীল নয়, ডিপেন্ডেন্ট ক্লজ অর্থ প্রকাশের জন্য মেইন ক্লজের উপরে নির্ভরশীল, এবং কোঅর্ডিনেট ক্লজ যখন এক বাক্যে একাধিক মেইন ক্লজ পরস্পর সহযোগী হিসাবে অবস্থান করে তখন তাদেরকে বলা হয় পরস্পর কোঅর্ডিনেট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজকে আবার তিন ভাগে ভাগ করা যায়: নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ। এটাও আমরা যথেষ্ট আলোচনা করেছি। এবার আমরা জেনে নেব যে এই ক্লজের উপরে ভিত্তি করে সেন্টেন্সকে কয় ভাগে ভাগ করা যায়। ক্লজের উপরে ভিত্তি করে সেন্টেন্সকে তিন ভাগে ভাগ করা যায়, যথা সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স কি না, যখন একটি বাক্যে একটি মাত্র ক্লজ থাকবে, সেটি অবশ্যই মেইন ক্লজ হবে, কারণ একজন যদি একটা ঘরে থাকে তো সেই তো সবার ক্ষেত্রে মেইন। তো একটি সেন্টেন্স আছে হি রাইটস এ লেটার, এক্ষেত্রে একটি মাত্র ক্লজ আছে, আমরা প্রথমেই বলেছি। তো হি রাইটস এ লেটার যখন একটি বাক্যে একটি ক্লজ আছে, অর্থাৎ একটি ফাইনাইট ভার্ব আছে, তখন সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। তাহলে কিভাবে বুঝবো? তাহলে বুঝবো এইভাবে যে যখন একটি বাক্যে একটি মেইন ক্লজ, তাহলে সিম্পল সেন্টেন্স। যখন একটি বাক্যে অনলি ওয়ান মেইন ক্লজ, তখন সেটাকে আমরা বলবো সিম্পল সেন্টেন্স। তো পরীক্ষার সময় যদি একটা বাক্য দিয়ে আমাদেরকে বলে যে আইডেন্টিফাই করো এটা সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স না কম্পাউন্ড সেন্টেন্স, দেন আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে যে সেই বাক্যে কতগুলো মেইন ক্লজ আছে বা কতগুলো ক্লজ আছে। যদি একটি মাত্র ক্লজ থাকে এবং সেটা যদি মেইন ক্লজ হয়, অবশ্যই মেইন ক্লজ হবে একটি মাত্র ক্লজ থাকলে, তাহলে সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। যেমন হি রাইটস এ লেটার, এটি হচ্ছে সিম্পল সেন্টেন্স। এবার যদি একটি বাক্যে একাধিক ক্লজ থাকে তখন আমাদের একটু ঝামেলা হবে, তো সেটাও বোঝার রাস্তা আমরা বলে দিয়েছি অলরেডি। যখন একটি বাক্যে একটি মেইন ক্লজ থাকবে এবং এক বা একাধিক ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, অর্থাৎ এই যে তিনটে টাইপ সেন্টেন্স, এই তিনটে টাইপ সেন্টেন্স হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। যখন একটি বাক্যে একটি মেইন ক্লজ থাকবে এবং এক বা একাধিক ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, সেটি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে কি হতে হবে? তাহলে হতে হবে 1 MC প্লাস 1 or more DC। তাহলে একটি মেইন ক্লজ থাকতে হবে এবং এক বা একাধিক ডিপেন্ডেন্ট ক্লজ থাকতে হবে, যেমনটা এই বাক্যের ক্ষেত্রে হয়েছে। এখানে একাধিক ডিপেন্ডেন্ট ক্লজ থাকতেও পারে, আবার একটিও ডিপেন্ডেন্ট ক্লজ থাকতে পারে। অর্থাৎ একটি মেইন ক্লজ তো থাকতেই হবে, একটি ডিপেন্ডেন্ট ক্লজ থাকতেই হবে, একের বেশিও ডিপেন্ডেন্ট ক্লজ থাকতে পারে, সেটিকে আমরা বলবো কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এটি ছিল আমাদের সিম্পল সেন্টেন্স, এরা হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। আর এই যে বাক্যটি যেখানে একাধিক মেইন ক্লজ পরস্পর কোঅর্ডিনেট রূপে থাকে, কোঅর্ডিনেটিং করে থাকে, কোঅর্ডিনেশনে থাকে, তারা হচ্ছে সবাই কম্পাউন্ড সেন্টেন্স। অর্থাৎ অ্যান্ড অর বাট এইসব লিঙ্কার দিয়ে যে সমস্ত ক্লজ যুক্ত থাকে, সেরকম ক্লজওয়ালা সেন্টেন্স পেলে চোখ বন্ধ করে তাদেরকে আমরা বলে নেব কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে 2 or more মেইন ক্লজ। তো সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স খুব সহজেই কি করে আইডেন্টিফাই করা যায় আমরা বুঝলাম। যে বাক্যে একটি মাত্র মেইন ক্লজ থাকবে সেটি হচ্ছে সিম্পল সেন্টেন্স, যেমন হি রাইটস এ লেটার। যে বাক্যে একটি মেইন ক্লজ এবং এক বা একাধিক ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে তারা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, যেমনটা এখানে দেখানো হয়েছে আই নো দ্যাট হি ইজ অনেস্ট, আই নো দ্য বয় হু ইজ অনেস্ট, অর আই নো দ্য বয় বিকজ উই আর ফ্রেন্ডস। আর যে বাক্যে দুই বা তার বেশি মেইন ক্লজ পরস্পর কোঅর্ডিনেশনে থাকবে, অর্থাৎ পরস্পর সহযোগী হিসাবে অবস্থান করবে, তারা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। সেই সেন্টেন্সকে বলবো
কম্পাউন্ড সেন্টেন্স, যেমন আই নো দ্য ফ্যাক্ট বাট আই ডোন্ট সে ইট। তাহলে আমরা জেনে নিলাম ক্লজ কাকে বলে, ক্লজ কত প্রকার, কি কি, তাদেরকে কিভাবে আইডেন্টিফাই করতে হয় এবং ক্লজের সংখ্যার ভিত্তিতে সেন্টেন্সকে কয় ভাগে ভাগ করা যায়, সেন্টেন্সকে 3 ভাগে ভাগ করা যায়, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। অর্থাৎ ক্লজ নিয়ে আর কোনো সমস্যা কিন্তু এই ভিডিও দেখার পরে তোমাদের থাকার কথা নয়। তাহলে এই ছিল আমাদের আজকের আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং HD ফর ইংলিশ চ্যানেলের সমস্ত ভিডিও সবার আগে দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করো এই আইকনে ক্লিক করে। আজকের মতো এটুকুই, আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকো, দেখতে থাকো HD ফর ইংলিশ।